আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন। পাঠকের চোখে আপনাদের আবারও স্বাগত। আজকে যে বইটি নিয়ে কথা বলবো, বইটির নাম 'জাগো বাহে তিস্তা বাঁচাই'। লেখক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি মহোদয়। বর্তমান সরকারের ত্রাণ ব্যবস্থাপনা ও দুর্যোগ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। বইটিতে তিস্তা পারের গল্প দিয়ে শুরু হলেও শেষটি গল্প দিয়ে হয়নি। হয়েছে আমাদের বঞ্চনা, অধিকার আদায়ের, প্রতিরোধ ব্যবস্থা ও পথ প্রদর্শনের ঠিকানা নিয়ে। এই রংপুর রঙে রসে ভরপুর ছিল একসময়। গোয়াল ভরা গরু ছিল, গোলা ভরা ধান আর পুকুর ভরা মাছ। আজ কোথায় সেই ধান বা মাছ? তিস্তা আমাদের ন্যায্য হিস্যার যে পানিটুকু আমরা পেতাম, ভারত সরকার তা বন্ধ করে দিয়েছে বহুকাল আগে। সে ন্যায্য হিস্যার পানিটির জন্যই আন্দোলন করে যাচ্ছেন আমাদের অঞ্চলের নেতা, জনমানুষের নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়। উনি ক্ষমতার মঞ্চের বাইরে দাঁড়িয়ে এই তিস্তা পারে মানুষকে সঙ্গে নিয়ে সমস্বরে বলেছিল, জাগো বাহে তিস্তা বাঁচাই। আজ এই মৃত তিস্তাতে বসে আপনাদের সামনে কথা বলছি সেই বইটি নিয়ে, জাগো বাহে তিস্তা বাঁচাই। তিস্তা এখন শুধু আমাদের অঞ্চল বা দেশের ভিতরে নেই। তিস্তা এখন আন্তর্জাতিক মহলের ভূ রাজনৈতিক একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। ভারত সরকার আমাদের ন্যায্য পানি দিচ্ছে না। আমাদের দেশের কূটনীতিক মহল তার চাপ প্রয়োগ করতে পারছে না এবং চীন সরকার নিয়ে এসেছে আমাদের সামনে মহাপরিকল্পনা তিস্তা। বইটি শুধু প্রতিরোধ দিয়ে থেমে থাকেনি। প্রতিরোধ থেকে পথ প্রদর্শকের অবস্থান তৈরি করেছেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর এই বইটি। লেখক ওনার দায়বদ্ধতা থেকেই বইটি আমাদের সামনে তুলে ধরেছেন। এই দায়বদ্ধতার জায়গা থেকে উনি ৩টি পয়েন্ট আমাদের সামনে উপস্থাপন করেছেন। ৩টি পয়েন্ট কি? তিস্তা নদী বাঁচাও বা তিস্তা বাঁচাও আন্দোলনের যে ইতিহাস সেটি জানতে পারবে এবং আমাদের দেশের কূটনীতিক কোথায় বিফল আছে, কোথায় সফলতা পাচ্ছি না সেটি জানতে পারবো এবং এই বইটির মাধ্যমেই আমরা মৃত তিস্তাকে জীবিত করতে পারবো সেই পথ প্রদর্শন উনি করে দিয়েছেন। আসলে তিস্তা আমাদের জীবনযাত্রার এক অপরিসীম গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের এই অঞ্চলের মানুষের নদীর পরবর্তী জীবন, আমরা যারা এই অঞ্চলে বসবাস করি, আমাদের সেচ প্রকল্প, আমাদের ধান, গোলাভরা ধান যেটা প্রথমেই বলেছিলাম, সেই গোলাভরা ধান গোলায় উঠাতে গেলে এই তিস্তার পানি অপরিহার্য। মাছ, যে জেলেরা মাছ সংগ্রহ করে, আপনারা হয়তো ভিডিওর পিছনে দেখতে পাচ্ছেন একজন জেলে মাছ ধরছেন, কিন্তু ঠিক কতটুকু মাছ ধরছেন এই পানিতে, যে পানিতে হাঁটু পানির উপরে পানি নেই যে নদীতে? তিস্তা আজ মৃত কেন? তিস্তা জীবিত হবে কোন রূপে? এই সকল তথ্য জানতে হলে পড়তে হবে জাগো বাহে তিস্তা বাঁচাই। ভারত সরকার কেন ন্যায্য হিস্যা দিচ্ছে না এবং আমার দেশ কেন তার ন্যায্য হিস্যা বুঝে নিতে পারছে না, আমাদের কূটনৈতিক বিষয়গুলো নিয়েও কথা বলেছেন লেখক এই জায়গায়। লেখক এখানে একটি স্মৃতিকথা উপস্থাপন করেছেন। এক বৃদ্ধা তিস্তার চরের মাঝে দাঁড়িয়ে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে রয়েছে যে এই খরস্রোতা তিস্তা আজ কেন মৃত রূপে রূপান্তরিত হলো। কিন্তু বইটি যখন আমি পড়েছি তখন এই মৃত তিস্তা আমার সামনে ভাসমান রূপে উপস্থাপন হয়েছে, যে এই তিস্তা নদীর উপরেই আমাদের জীবন জীবিকা, সামাজিক, রাষ্ট্রীয় কাঠামো দাঁড়িয়ে রয়েছে। আমাদের এই অঞ্চলের রংপুর, লালমনিরহাট অথবা নীলফামারী, গাইবান্ধা, কুড়িগ্রাম, সকলের আত্মার টান মায়ের মমতায় আগলে রেখেছিল তিস্তা। সেই তিস্তা আজ প্রায় মৃত। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে ব্রিটিশের করা প্রায় ১০০ বছর আগের একটি রেল ব্রিজ। এই ব্রিজটা যে সময় করা হয়েছিল তৎকালীন সময় তিস্তা ছিল খরা স্রোতা নদী। এই তিস্তাতে এইভাবে আমি বসে আজকে কথা বলছি, এটা কল্পনাও করা যেত না। আজ কেন এই তিস্তা মৃত?
এই সকল প্রশ্ন আপনাদের বিবেকের কাছে রেখে গেলাম লেখকের এই বইটির মাধ্যমে। বইটি আপনারা গল্প বা উপন্যাস যেভাবে পড়েন ঠিক সেভাবে পড়লে এটা অনুভব করতে পারবেন না। এটা অনুভব করতে হবে আপনার নিজের বিবেকের কাছে প্রশ্ন করে। আমার এই অঞ্চলের রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী মানুষের দুঃখ, বেদনা, বঞ্চনার অবস্থান থেকে। তো আমরা যারা এই অঞ্চলে আছি আমাদের বঞ্চনা শিকার আমরা এই তিস্তার ন্যায্য পানি হিস্যার কারণেই হচ্ছি। আমি আশা করছি বইটি আপনার হাতে নিয়ে দেখবেন, বইটি আপনাদেরকে নিরাশ করবে না। ধন্যবাদ। পাঠকের চোখের সঙ্গেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো বই নিয়ে।